প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে থেকে আমার এই আলোচনাটা শুনছেন, সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বর্তমানে পে স্কেল বাস্তবতা। এই বিষয়টা নিয়ে পে স্কেল প্রত্যেকটা সরকারি চাকরিজীবী বা জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত প্রত্যেকটি কর্মকর্তা এবং কর্মচারী সকলের জন্য একটি আরাধ্য বিষয়। প্রত্যেকটি জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত চাকরিজীবীরা অধীর আগ্রহে বসে থাকে কতদিন পর বা কোন সময় তাদের নতুন পে স্কেল বাস্তবায়ন হবে। সেই ধারাবাহিকতায় প্রত্যেকটি সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা থাকে। তো সরকার যখন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেয়, নতুন স্কেল করার পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়, তখন থেকে এই জাতীয় স্কেলের আওতাভুক্ত সকল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা আনন্দ বা উৎসবের জোয়ার সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটে এবারও ঠিক তেমনই অবস্থা। কিন্তু আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করার ফলে আমাদের মতো যারা জাতীয় স্কেলের আওতাধীন কর্মচারী বা কর্মকর্তা যারা আছে তাদের মধ্যে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ধোঁয়াশা, বিভিন্ন ধরনের যেটাকে বলে উদ্বেগ, নানান ধরনের বিষয় আমাদের মধ্যে কিন্তু আসছে বিভিন্ন সময় বিভিন্ন খবরের কারণে। পে স্কেলের বিষয়ে সরকার সামঞ্জস্য কথা শোনায়, কখন আবার অনেকটা নেতিবাচক কথাও শোনায়। যেমন এখন বর্তমানে যে বিষয়টা আছে, যে বিষয়টা সরকার থেকে বলা হচ্ছে প্রতিনিয়তই, যে এই তাদের মেয়াদকালে, অর্থাৎ তাদের মেয়াদকালটা সম্ভবত ফেব্রুয়ারি পর্যন্ত, এই ফেব্রুয়ারি 2026 এর মাঝে তারা পে স্কেল বাস্তবায়ন করে যাওয়ার মতো তারা ক্যাপাবল না। তো এই ঘোষণা আসার পর থেকেই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা বিভিন্ন ধরনের তাদের মধ্যে আলাপ আলোচনা এবং তারা বিভিন্নভাবে বিষয়টা নিয়ে ভাবার অবকাশ তৈরি করেছে এবং অবকাশ তৈরি করে তারা একজোটে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো মূল্যে এই সরকারকেই পে স্কেল বাস্তবায়ন করে যেতে হবে। এবং সেই মতে তারা বিভিন্ন সভা সমাবেশ এবং সামনে বিভিন্ন কর্মসূচিও আসতে পারে এই বিষয়টা নিয়ে। এখন আমি একটু এর গভীরে যাওয়ার চেষ্টা করি পে স্কেলের কেন সরকার আসলে এই পে স্কেল বাস্তবায়ন থেকে সরে আসতে যাচ্ছে। পে স্কেল দিলে কি হয়? পে স্কেল দিলে সরকারি কর্মকর্তা কর্মচারী বা যারা জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারী আছে সকলেরই বেতন বাড়ে, এটাই বাস্তবতা। কিন্তু পাশাপাশি কিন্তু শুধু যে বেতন বাড়ে বিষয়টা এমনও কিন্তু না। পে স্কেল বাস্তবায়নের, পে স্কেল ঘোষণা না, পে স্কেল বাস্তবায়নের পর থেকেই কিন্তু এই দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি শুরু হয়ে যায়, যে ধারা এবারও বিদ্যমান এবং যা খুবই একটা নেতিবাচক প্রভাব ফেলে বাজারেও। শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নয়, এই বিষয়টা অন্যান্য সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা তো ঘটে থাকে, সাধারণ মানুষের জন্য এই বিষয়টা ঘটে থাকে। সরকার আসলে বিপাকে পড়ে যাওয়ার কারণটা কি? পে স্কেল দিলে বা সরকার কি আশঙ্কাটা করছে? সরকার যে আশঙ্কাটা করছে, আশঙ্কার পিছনে যে মূল কারণগুলো, 2024-25 সালে আমাদের দেশে কিন্তু জিডিপির পরিমাণ কমে গেছে। বর্তমানে দেশের জিডিপির পরিমাণ 6.06%। এবং জিডিপিটা কি, এটা তো সবাই জানেন। তো জিডিপি কমে যাওয়াটা সরকারের জন্য বেশ আশঙ্কাজনক। আর সাথে সরকারের আয় কোথা থেকে আসে? সরকারের আসে ট্যাক্স থেকে। কিন্তু এই ট্যাক্স গত 2023 সালে এই ট্যাক্স ফাঁকির পরিমাণ ছিল 2,26,236 কোটি টাকা। আমি আবার বলতেছি, 2023 সালে আমাদের এই দেশে ট্যাক্স ফাঁকির পরিমাণ ছিল 2,26,236 কোটি টাকা। এর মধ্যে 50% ছিল বা অর্ধেকই ছিল কর্পোরেট ট্যাক্স, অর্থাৎ যারা দেশের অধিকাংশ বা যারা দেশের অধিকাংশ মুনাফা যারা গ্রহণ করে, এদেরই কাছ থেকেই ছিল অধিকাংশ বা 50% এই ট্যাক্স ফাঁকির পরিমাণ। এই আমাদের দেশে গুটি কয়েক কিছু বা অল্প কিছু সঙ্গে যে কর্পোরেট সংস্থা আছে তাদের মাঝে এই অবস্থা, আর বাদ বাকি অর্ধেক ছিল সমাজের নানান স্তরে। এবং 2000 আশ্চর্যের বিষয় হলো এটাই যে এইটা যে 2023 সাল থেকে
এটা এই বিষয়টা এমন না। এই ধারা কিন্তু আমাদের দেশে 2011 সাল থেকে এই ধারা চলমান আছে এবং এইভাবে চলতেছে। 2011 সালে এই ট্যাক্স ফাঁকির পরিমাণ ছিল 96,000 কোটি টাকারও বেশি, যেটা বর্তমানে 2,26,236 কোটি টাকা দাঁড়াইছে। তো সরকারের আসলে মূল বিষয়টা কি, আসলে এটাও বাস্তবতা যে সরকার যদি আয় না থাকে সরকার দিবে কোথা থেকে। আমরা যদি এইভাবে আমাদের আয়গুলো সরকারের আয়গুলো কমাতে থাকি, সরকার তো আসলে বিপদেও পড়ে যায়, এটাও ঠিক। তো তারপরেও যেহেতু সরকার এই বিষয়ে একটা ইতিবাচক ধারা গ্রহণ করছে, তো সেহেতু এই ধারাটা বজায় রাখা সরকার দায়িত্ব। কারণ যারা চাকরি করে তারা তো আসলে সরকারের মুখাপেক্ষী হয়ে থাকা ছাড়া তাদের আসলে কোনো উপায় থাকে না। আমাদের দেশে যেমন আয় কম, অর্থাৎ ওই যে সরকারি আয় মানে ট্যাক্স বা করযোগ্য যে আয়, এটার পরিমাণ কম, এটা সত্যি কথা। পাশাপাশি ব্যয়ও কিন্তু আমাদের কম। সরকার যে বলবে আমাদের আয় কম, কোথা থেকে আমরা দেবো, আসলে আয় কম বিষয়টা সত্য, যেমন পাশাপাশি ব্যয়ও আমাদের কম। আয় কম বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ট্যাক্স ফাঁকিটাকে দেওয়ার পর যে আয়টা হয়, এইটাই তো সরকারের রাজস্ব আয়, তো এটা কম। পাশাপাশি আমাদের ব্যয় কম। আমাদের জিডিপির যে আয় এর মাত্র 13% ব্যয় হয়। ভারতে কিন্তু এই ব্যয়টা 28.08%, ভিয়েতনামে 20.04%, মালয়েশিয়াতে 22.03%, যুক্তরাষ্ট্র এই ব্যয়টা 36.08%, সুইডেনে 49.04% এবং আশ্চর্য হবেন ফ্রান্সে এই ব্যয় 57%। অর্থাৎ এই যে সরকার যে আয়টা করে, এই আয়টা সরকার আয় বলতে ভ্যাট ট্যাক্স বিভিন্ন জায়গা থেকে সরকার যে আয়গুলো করে, এর মধ্যে তারা 57%, মানে ফ্রান্সে 57% ব্যয় করে, যুক্তরাষ্ট্রে 36 এর উপরে ব্যয় করে। এখন আমাদের দেশে যে আয়টা হয় তার 13% কিন্তু সরকার ব্যয় করে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অন্যান্যগুলো কি হয়? অন্যান্যগুলো এই বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এবং রাষ্ট্রের অন্যান্য কাজে ব্যয় করা হয়। কারণ আমাদের দেশে আসলে আয়ও কম, কারণ ওদের হয়তো বিষয়টা এমন যে ওদের হয়তো 5 লাখ, কথা ধরলাম, ধরেন 5 লাখ টাকা আয় করলে 2.5 লাখ টাকা ব্যয় করে, আর আমাদের আয় হয় হচ্ছে 20,000 টাকা, সেখান থেকে হয়তো আমাদের এখানে 5,000 টাকা ব্যয় করে, এই ধরনের। অর্থাৎ আমাদের আয়ও কম ব্যয়ও কম, ওদের আয় বেশি ব্যয় বেশি, ব্যয় করার পরও যেটা থাকে সেটা অনেক টাকা ওদের থেকে যায়, যেটা আমাদের দেশে ব্যয় কম করার পরও যে টাকা থাকে সেখানে এই টাকাটা দিয়ে সরকারের অন্যান্য মানে খরচ মেটানো দায় হয়ে পড়ে। তো এবং এই যে ব্যয় জিডিপি যে 13% ব্যয় হয়, এর বেশিরভাগ হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় বলতে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, তারপরে এই আপনার হচ্ছে সরকারের যে আরো যে বিভিন্ন পর্যায়ের যে লোকজন থাকে তাদের বেতন, বিশেষ এই ধরনের সরকারি যে সুদ, সরকার যে ট্যাক্স দিতে হয়, মানে উন্নয়নে যে বিভিন্ন ঋণ আছে, ঋণের টাকা পরিশোধ করতে হয়, এই সকল ব্যয়গুলো দিয়ে এই টাকাগুলো বেশি ব্যয় হয়ে যায়। এখন বর্তমানে সবচেয়ে বড় যে বিষয়টা, এটা সরকার, এই কথাগুলো আমি এখন যে কথাগুলো বললাম এটা সরকারের পক্ষে কথা যায়, কিন্তু আসলে অন্যান্য যে বিষয়টা যদি আমরা ধরি, আমাদের দেশের দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে বাংলাদেশে এখন উচ্চ দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে নিম্ন প্রবৃদ্ধির ধারা বিদ্যমান। 2024-25 সালে এই প্রবৃদ্ধি মাত্র 3.69%। আমাদের দেশে বর্তমানে প্রবৃদ্ধির হার 3.69%। এটা চলতি বছর মানে এই 25 সালের অবস্থা খুবই ভয়াবহ। এদেশে মূল্যস্ফীতির পরিমাণ এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা অন্যান্য দেশের তুলনায়, এশিয়ার অন্যান্য দেশের তুলনায় এটা মারাত্মক অবস্থা প্রবৃদ্ধি। যেটা গত বছর ছিল বা গত বছরের আগের বছর যেটা 10-9 মধ্যে ছিল, এখন সেটা এখন আমাদের দেশে দ্রব্যমূল্যের বৃদ্ধির হার হচ্ছে 8%। আগে যেটা 10%, 2 বছর বা 1 বছর আগে যেটা ছিল 10% কাছাকাছি, এখন সেটা 8%। তো এই সামান্য কম বেশি এটা কিন্তু আসলে সাধারণ জনগণের মধ্যে খুব একটা প্রভাব ফেলেনি বা পড়ার কথাও না। দেখেন মাত্র কয়েক বছর আগেও দেউলিয়া হয় শ্রীলঙ্কা, প্রায় দেউলিয়া হয়ে গেছিল, সেই শ্রীলঙ্কার দ্রব্যমূল্য বৃদ্ধির হারও কিন্তু এখন বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধির হার অনেক কম। শ্রীলঙ্কাতে বর্তমানে মূল্যস্ফীতির হার মাত্র 2.10%, যে শ্রীলঙ্কা অল্প কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেছিল। 2023 সালে পাকিস্তানের মূল্যস্ফীতির পরিমাণ ছিল 35%, সেই পাকিস্তানে এখন মূল্যস্ফীতির পরিমাণ মাত্র 6%।
আর আমাদের এখনো 8% আমরা পড়ে আছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মূল্যস্ফীতির পরিমাণ মাত্র 0.50%, 5% বা 50%, মানে 1% তো কম। নেপালে 1.8%। চিন্তা করা যায়, সেখানে আমাদের মূল্যস্ফীতির পরিমাণ 8, 9 বা 10-এর কাছাকাছি। তো এটার আর এমন অবস্থা, যদি দ্রব্য মূল্যস্ফীতি তো ঘটতেছে, এখন এর মধ্যে যদি আমার পে স্কেল যদি আবার ফেসে যায়, পে স্কেল যদি সরকার বাস্তবায়ন করতে না পারে, তাহলে আমরা সাধারণ চাকরিজীবী যারা আছি বা যারা সরকারি যারা ইনকাম বলতে বেতন ছাড়া কোনো ইনকাম নাই, তাদের অবস্থা তারা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা ভাবা যায়? তো সরকারের আশা করব সরকার এই বিষয়গুলো নিয়ে ভাববে, সরকার ভাবাটা দরকারও। তো কারণ দিন দিন যে হারে দারিদ্রতা বেড়ে যাচ্ছে এই মূল্যস্ফীতির কারণে, তো এখন এমন একটা পর্যায়ে আছে, পে স্কেল বা নতুন বেতন কাঠামো যদি ঘোষণা না হয় সময় মতো, তাহলে যারা সরকারি চাকরি করে বা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত, এদের মধ্যেও দারিদ্রতার হার বেড়ে যাবে। এদের চলা, পরিবার পরিজন নিয়ে চলা কঠিন হয়ে যাবে। এই জন্যে সরকারের এই বিষয়ে যারা কর্মরত আছেন, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যারা জাতীয় স্কুলের অন্তর্ভুক্ত চাকরিজীবী যারা আছি, তাদের দিকে তাকিয়ে আপনারা আপনাদের সময়কালে এই পে স্কেলটা বা নতুন বেতন কাঠামোটা বাস্তবায়ন করে যান। আপনারা যদি না করে যান নতুন বেতন কাঠামো বাস্তবায়ন, তাহলে পরবর্তী সরকার এসে আসার সাথে সাথে বিভিন্ন দোহাই দিয়ে আমরা আজ আসলাম, এখনই এটা আমরা কি করে করব, একটু সময় দেন, এই করতে করতে আরো কমপক্ষে 1-1.5 বছর সময় লস করবে। তাতে আমরা যারা চাকরি করি, আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছে? তো এই জন্য বলবো, সরকারের যারা নীতি নির্ধারণ, আমরা জানি বিষয়টা অনেক কঠিন, অনেক জটিল, কারণ আমাদের অর্থনীতির অবস্থা খুব যে ভালো অবস্থা আছে আমরা না, বা আসলে ভালো না, খারাপ অবস্থার মধ্যে আছি আমরা। কারণ আমি তো কিছু অর্থনৈতিক বাস্তব চিত্র তুলে ধরলাম। তো সেই অবস্থা থেকে আসলে অর্থনৈতিকভাবে আমরা আমাদের রাজস্ব আদায় অবস্থা ভালো না, সবই আমি বললাম। তো সেই জায়গা থেকে তারপরেও অনুরোধ করব, যারা এই বিষয়ে কাজ করতেছেন এবং সরকারি নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছেন, তাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা আপনাদের সময়কালে বিষয়টা সুরাহা করে যান, যাতে এই দেশের 20 থেকে 25 লক্ষ জাতীয় স্কুলের আওতাধীন চাকরিজীবীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে তাদের পরিবার পরিজন নিয়ে। ধন্যবাদ সবাইকে।